ওই ছবির সময় উনি আমার গায়ে হাত তোলেন। এগুলোর সবকিছু ভয়ে আমি তাড়াতাড়ি গাড়িতে উঠে ইমনের সাথে চলে এসেছি। বিয়ে হওয়ার আগের থেকে কিন্তু উনি কিন্তু আমাদেরকে সাংঘাতিক এনকারেজ করেছিল প্রথমে। ছেলেকে কোনোভাবে কারোর সাথে শেয়ার করার মতো ইয়েটা ওনার মধ্যে ছিল না। বাংলাদেশের মানুষ যাকে সালমান শাহ হিসেবে জানে, প্রয়াত সালমান শাহ, আপনার কাছে সে ছিল ইমন। ২৮ বছর আগে ইমন মারা যাবার পর প্রথম আনুষ্ঠানিকভাবে তার মা নীলা চৌধুরী যে আনুষ্ঠানিকভাবে কি অভিযোগটা করেন, সালমান শাহ মানে আত্মহত্যা করেন, সালমান শাহকে মেরে ফেলা হয়েছে, এবং ওই যে আনুষ্ঠানিকভাবে অভিযোগটা তোলেন সেটার প্রতি প্রধানতম অভিযোগের আঙুলটা কিন্তু আপনার দিকে ছিল। আমার প্রশ্নটা আজকে ২৮ বছর ধরে একই প্রশ্ন মাথার ভিতরে ঘুরছে, এবং আমার মতো অসংখ্য মানুষের, আপনারও, যে বড় ছেলের স্ত্রী, পুত্রবধূ, সে তো তার কন্যার মতো একজন মানুষকে যে প্রথম তার সংসারে পুত্রবধূ হিসেবে আসলো লক্ষ্মী হয়ে, তার প্রতি এইরকম অভিযোগ, এরকম তীব্র চরম অভিযোগটা কেন? ইমন আমার মধ্যে তো পছন্দ করে বিয়ে হয়। তো পছন্দ করে যখন বিয়ে হওয়ার আগের থেকে কিন্তু উনি কিন্তু আমাদেরকে সাংঘাতিক এনকারেজ করেছিল প্রথমে। হ্যাঁ, উনি কিন্তু আমাকে দেখেছেন, ওনার বাসায় নিয়েছেন, ওনার সাথে বসে কথা বলেছেন, আমাকে আদরও করেছেন। হ্যাঁ, যেটা করেছে সেটা বলছি। সব কিন্তু বিয়ের আগে। কিন্তু বিয়ের করার পরে ওনার আস্তে আস্তে যখন দেখলো আমার বাবা মা এই বিয়েতে সম্মতি সম্পূর্ণভাবে দেন নাই, তখন ওনার অনেক রকম অভিযোগ দেওয়া মানে ওনার মনের একটা ডমিনেটিং সাইড ওনার সাংঘাতিক ছিলেন। উনি সাংঘাতিক ডমিনেটিং ছিলেন, এবং উনি ওনার ছেলেকে কোনোভাবে কারোর সাথে শেয়ার করার মতো ইয়েটা ওনার মধ্যে ছিল না, একটা বিন্দু মাত্র ছিল না ওনার মধ্যে। আর আরেকটা যেটা ছিল এখানে ইমনের ব্যাপারটা, ইমন আবার মার মতোই ইকুয়ালি স্ট্রং এবং ইকুয়ালি স্টাবন। ইমন হাইলি ইমোশনাল, হ্যাঁ, হাইলি ইমোশনাল, নট নর্মাল লেভেলে। ইটস আ ইমোশন কমপ্লিটলি ইন আ কমপ্লিটলি ডিফারেন্ট এটা লেভেল। কি ওয়েভের মতো একদম ওঠে নামা করে এরকম ছিল? উঠে নামা করে অনেকটা ওরকম ছিল। আপনি বুঝতে পারবেন না বাইরের থেকে হয়তো কি হচ্ছে তার মধ্যে। কিন্তু অনেক সময় এরকমও ছিল যে আপনাকে বুঝিয়ে দিবে। মানে এটা ওর ইচ্ছার উপরে। ও তো অ্যাক্টিংও জানতো। তো ওর জন্য সবকিছু একটু সহজ ছিল ওর ইমোশনটা ঢাকা। কিন্তু সে যে কথাটা, ফেরত আসছি প্রশ্নের। তো আমার মনে হয় যে উনি তো উচিত ছিল আমাকে, আপনি যেভাবে বললেন ঘরের লক্ষ্মী হিসাবে আমাকে আ আদর করে গ্রহণ করার। বরণ ওরা করে নেওয়া। গ্রহণ করার অনুভূতিটা ওনার মধ্যে মনে হয় একদম জিরো। ইট ওয়াজ রাইট ফ্রম এটা ফ্রম দ্য কখন ভেরি বিগিনিং। কখন অনুভব করলেন? এটা আমি যখন বিয়ে বিয়ে হয়ে যখন আমার বাবা-মার কাছ থেকে উনি এবং ওনার হাসব্যান্ড মানে আমার শ্বশুর, আমি মিস্টার এক্স-শ্বশুর মানে কমরুদ্দিন। আমি ইমনের বাবা-মা বলি আমার জন্য সহজ হবে। ইমনের বাবা-মা যখন আমাকে এসে আমার বাবা-মার কাছ থেকে আমার দাদাবাড়ি থেকে নিয়ে গেছে, আমরা কিন্তু কোনো পালিয়ে যাইনি। এটা আমি একটু ক্লিয়ার করি। অনেকের একটু ভুল ধারণা আছে। তো ইমনের বাবা-মা ইনক্লুডিং নীলা চৌধুরী, মা তো নীলা চৌধুরী ছিলেন। উনারা এসে আমাকে আমার দাদাবাড়ি থেকে আমাকে আমার আব্বা-আম্মার কাছ থেকে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে আপনারা আ আশরাফুল হককে চিনবেন, সৈয়দ আশরাফুল হক ক্রিকেটার। উনি আমার বাবার বন্ধু ছিলেন। তো উনি সবকিছু জানতেন। উনাকেও জানানো হয়েছিল, আমার বাবা-মা জানিয়েছেন। তো তখন আমি ওই বাসা থেকে বের হয়ে উনার বাসায় আগে গেছি। আমি যখন বের হয়ে এসেছি তখন দেখছি যে উনি মাই মাদার ফেইন্টেড। সো আমি তখন বলেছিলাম যে, "আমি এভাবে কিভাবে আমার মাকে রেখে এসেছি, আমাকে একটু কাউকে জানাতে হবে। আমার আব্বা তো একা বাসায়।" তো তখন আমি বললাম যে, "আশরাফুল আঙ্কেলের বাসায় যাই, আমি উনাকে বললে উনি সাথে সাথে হেল্প করবেন।" তখন আমার শ্বশুর, আমার শাশুড়ি, আশরাফুল হক তো আছেন, আঙ্কেল তো আছেন, আপনি জিজ্ঞেস করতে পারবেন। ইমন এবং আমরা ৪ জন যাই উনার বাসায়। গিয়ে উনাকে পুরো জিনিসটা খুলে বললাম যে এরকম হলো, আমি চলে যাচ্ছি। ওরা আমাকে নিতে এসছেন, উনারা নিতে এসছেন। ইমন কোনোভাবে আমাকে ছাড়ছে না। আমাকে বলেছে এক্ষুনি ওর সাথে যেতে হবে। না হলে ও ছাদ থেকে লাফ দিবে। তাও আমার দাদাবাড়ির ছাদ থেকে লাফ দিবে। এগুলোর সবকিছু ভয়ে আমি তাড়াতাড়ি গাড়িতে উঠে ইমনের সাথে চলে এসেছি। কিন্তু আমার বাসার সিচুয়েশনটা নরমাল ছিল না। আমার মা খুব আ ভেঙে পড়ে। পড়েছেন, মানে হ্যাঁ। আদরের সন্তান, তো মানে লাভ দেবার এবং আমি ব্যাপারটা বড়। তখন ওই থ্রেটটা দিয়েই করেছেন যে ছাদ বিয়েটাও থেকে? থ্রেটটা দিয়ে করেছে। ওর মধ্যে এই জিনিসটা ছিল। হি ওয়াজ সুইসাইডাল বাই নেচার। হাইলি ইমোশনাল হলে যা হয়, মানুষ আবেগে অনেক কিছুই বলে অনেক সময়। হয়তো মিন করে না। কিন্তু অনেক সময় মিন করে কিন্তু বলে না। তাই না? তো একেকটা সময় একেক রকম লাগতো, বুঝতে না, এটা পারতাম কি না। ব্যালেন্সের মধ্যে
কখনো ব্যালেন্স ছাড়া দেখেছিলেন না, আপনার যত বছর আপনি ব্যালেন্স ছাড়া বলতে কি বুঝাচ্ছেন? মানে মানে এই যে ইমোশনাল, যে হাইলি ইমোশনাল যারা হয় জি, তাদের মধ্যে কখনো কোনো ইমব্যালেন্স কিন্তু দেখা যায় অ্যাটিটিউডে, সেরকম কখনো সাইন ছিল? একটু রেগে যেত, আচ্ছা, আবার একটু ঠিক হয়ে আবার যেত? ঠিক হয়ে যেত, খুব তাড়াতাড়ি রেগে যেত, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যেত। এটা আপনারাও, সুপন ভাই, আপনারা অনেক আগের থেকে ওনাকে আমি তো এফডিসিতে দেখেছেন। আমি, আপনি যদি পার্সোনালি বলেন, আমি তো পেশাগত জীবনে খুব বেশি সময় পাইনি আপনার না, মতো, না সেটা যতখানি দেখেছি। তাকে তো ঠিক আছে, ইমোশনাল যে ছিল সেটা তো আপনি নিশ্চয়ই একটু হলেও ওর কথায় বুঝতে হ্যাঁ পেরেছেন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, না, আমি তো যে প্রশ্নটা আবার ফিরে যাই সেটা হলো যে পুত্রবধূর প্রতি এইরকম আক্রোশমূলক ও যে অবস্থানটা ওনার কেন? উনি আসলে মেনে নিতে পারেন নাই যে ওনার ছেলে, তখন তো ইমন সালমান শাহ হয়নি, না, তখনও কোনো ছবি বের হয়নি। হ্যাঁ, তো আপনি তখন তো সালমান শাহকে দেখে বিয়ে করেন, না, আপনি ইমনকে একদমই দেখে। না। আমি ইমন মানুষটাকে দেখেই বিয়ে হুম। করেছিলাম এবং ইমনকে পছন্দ করেই বিয়ে করেছি। এটা তো আর একতরফা, যতই আমি বলি যে ইমন আমাকে এসে নিয়ে গেছে, এটা করেছে, ওটা করেছে, আমার ইচ্ছা না থাকলে তো ইমন আমাকে নিয়ে যেতে পারতো না। অবশ্যই আমি ওকে ভালোবাসতাম এবং ভালোবাসি, এবং সেই কারণেই সে আমাকে এসে ওইভাবে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে যেটা হলো, যেহেতু আমার বাবা মা রাজি হলো না, তখন উনি আস্তে আস্তে করে ওনার ইয়েটা চেঞ্জ, অ্যাটিটিউডগুলো চেঞ্জ হওয়া শুরু করলো আমার সাথে। কেন? এটা একটা কম্প্যারিজন, একটা, উনি হয়তো প্রস্তুত ছিলেন না, উনিও ইয়াং ছিলেন, সুন্দরী ছিলেন। ওনার হয়তো একটা ইয়ে ছিল যে আমার ছেলে কেন সব কিছু বউর দিকে চলে যাচ্ছে, আমার ছেলে কেন বউর কথা শুনছে। আমি তো, তো ইমন তো একটা ইন্ডিভিজুয়াল দিন শেষে, ইমন তো একটা ইন্ডিভিজুয়াল ছিল, কিন্তু ইমনের ইন্ডিভিজুয়াল। ওকে মাম্মাস বয়েস মানে থাকে না যে মা। অ্যাবসলিউটলি নট, আচ্ছা, অ্যাবসলিউটলি নট। ইমন কোনোভাবে তার মার সাথে, আমি তো কথা বলতে দেখিনি। মানে মানে এটা সবাই জানে, এটা তো আপনার বইয়েও আমি একবার বলেছি যে ইমনের হুম, সাথে, ইমনের মায়ের সাথে সম্পর্কর মধ্যে একটা সমস্যা ছিল। তো ইমন কিন্তু ওর বাবার সাথে সাংঘাতিক ক্লোজ ছিল। ইমন ওয়াজ ভেরি ক্লোজ টু হিজ মিস্টার ফাদার। কমরুদ্দিন। জি, ওরা আমার ইমনের বাবা খুব আচ্ছা, ভালো মানুষ ইমনের, ছিলেন, আমি বলি খুব ভালো ইমনের, মানুষ হুম ছিলেন। হুম, ইমনের বাবা তো ম্যাজিস্ট্রেট ছিলেন, তাই জি, না? So, উনি আইনের মানুষ, জি, প্রশাসনের মানুষ। জি। উনি কিন্তু পুরো ফরমেশনটা জানে। তার সন্তান যখন মারা গেল, উনি কিন্তু প্রথম রমনা থানায় গিয়ে কমপ্লেনটা করলেন। সেই কমপ্লেনটা ছিল আনন্যাচারাল ডেথ, ওনার নিজের হাতে। জি, সেই, উনি কিন্তু ম্যাজিস্ট্রেট ছিলেন। আমি সেটাই তো বলছি, হ্যাঁ, তো ওনার তো বিচারিক জ্ঞান ছিল পরিপূর্ণ। অবশ্যই। তো উনি, কি ওনাকে কি কেউ প্রলুব্ধ করেছিল যে প্রলুব্ধ করার সময় থাকলো কোথায়? না না, ওনারা তো ওনারাই তো, না নিজেরাই করেছেন সব। ওনারাই তো নিয়েছেন, ওনারাই হ্যাঁ, গ্রহণ করেছিলেন। যখন এই মামলাটা ফাইল করা হয়, আপনার কোনো রকম সম্মতি সেখানে ছিল বা কোনো ডিসকাশন করেছে আপনার সঙ্গে? না, 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 আমাকে তো নেয়নি সাথে। আমাকে তো, এটা বলতে গেলে তো অনেক কথা বলতে হবে এখন আপনাকে। হ্যাঁ, এটা বলতে হলে আমাকে পুরো ৬ তারিখে ফেরত যেতে হবে। ৬ না, 6 তারিখে, তারিখে ফেরত গেলে এখন আপনি নিশ্চয় আবার ট্রমা, ইট আমরা ইজ এ আমরা অত এক্সট্রিম, ডিটেইলে না, এক্সট্রিম না অত ডিটেইলে না ট্রমাটিক যাই। ইয়ে তো ফর আপনাকে মি। নেয়নি, তাই তো? আপনাকে কোনো ডিসকাশন করার আমাকে সুযোগ কিছু, দেয়নি? আমাকে ইমনকেই দেখায়নি আর। আমি দেখায়নি? ইমনকে দেখিইনি আর। ও যে বাসার যখন থেকে নিয়ে চলে গেল, হসপিটালে গেল, হলি তো ফ্যামিলিতে হোলি গেল, ফ্যামিলি থেকে তো ফেরত পাঠিয়ে দিল। তারপর ওনারা ঢাকা মেডিকেলে গেল, রমনা থানায় গেলেন, সুরতাল হলো। সুরতহাল হলো, সুরতহালের হ্যাঁ হ্যাঁ, রিপোর্টও আছে, আছে রিপোর্ট আমার আছে, কাছে। সুরতাল হলো, হ্যাঁ, দেন জি, অটোপসি হলো। অটোপসি হলো, হ্যাঁ, জি, ঢাকা মেডিকেল, তারপরে যখন তাকে দাফন করতে নেওয়া যাওয়া হয়, সিলেটে, আপনি তখনও আমাকে গিয়েছিলেন? না, কেন? আপনি তো, আমাকে কিছু বলা আপনি তো হয়নি। তার স্ত্রী। শুনেন, আমি এটা আমার, কি ওই সন্দেহের জন্যে? না, 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 একদমই না, তখন তো সন্দেহ হয় না, নাহলে তো, তখন কিছু হয়নি। তাহলে তো অপমৃত্যু মামলাটা হতো না, 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 যেটা এগুলো কি, আনন্যাচারাল ডেথ। এগুলো ওরকম ভাবে হয়নি, আপনি যেভাবে ভাবছেন সেটা। না না, আমি অ্যাজ এ জার্নালিস্ট, এখন আমার জার্নালিস্ট হিসেবে এটা আমার মানে প্রশ্ন করার, এটা আমার মানে উচিত। আমি মনে করি এটা আমার প্রশ্নটা সারা দেশের মানুষের কাছে ক্লিয়ার সারা করা দেশের উচিত। মানুষের কাছে আমি এটাই বলতে চাই যে নীলা চৌধুরী প্রথমে, উনি যতই আমাকে হেট করে থাকুক, যতই আমাকে না, ছেলের বউ হিসাবে উনি আমাকে যতই না পছন্দ করে থাকুক, উনি কিন্তু তখনও এই চিন্তাটা ওনার মাথায় আসেনি। যখন উনি সালমান শাহর ভক্তদেরকে পাগলের মতো কাঁদতে দেখছে, দৌড়ে আসতে দেখছে সব জায়গা এই থেকে, চেঞ্জটা কতদিন পরে হলো আপনার মনে হয়? একদিন পর, একদিন? পরের দিন আচ্ছা, সকালেই। উনি কিন্তু 6 দিন পরে জি, আমাকে আনুষ্ঠানিকভাবে, জি, তখন আমি ভোরের কাগজের অত্যন্ত নবীন রিপোর্টার। আচ্ছা, আচ্ছা, আমি আজ থেকে 28 বছর আগে আমার বয়স যেখানে ছিল, আমাকেই প্রথম কিন্তু সেই অভিযোগটা করেছিলেন যে উনি সাইন সিমটম অনেক কিছু দেখে মনে হয়ে যাচ্ছে 6 দিন পর, যে মনে হয়েছে তাকে মেরে ফেলা হয়েছে, এবং আপনার প্রতি অভিযোগের আঙ্গুলটা ছিল। সেটা যদি, সেটা আমার প্রশ্ন সেটা না, প্রশ্ন আচ্ছা, হলো প্রথম দফা ময়নাতদন্ত হবার পর যখন দাফন করা হয়ে গেল, মানে সিলেটে দরগায় শাহজালালের মাজারেই তো তাকে জি, দাফন করা হয়েছে, তারপরে কিন্তু উনি
আবার অ্যাপ্লিকেশনটা করলেন এবং অ্যাপ্লিকেশনের ভিত্তিতেই কিন্তু তোলা হলো। সেখানে দ্বিতীয় দফা যে মতামত সেখানে দেওয়া হলো, সেই ডাক্তারের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ তিনি আনলেন যে এটা ষড়যন্ত্র। শুনেন ওনার কথা, আপনাকে সন্দেহ করছে, ডাক্তারকে প্রথম দফা ঢাকা মেডিকেল হলো না, দ্বিতীয় দফা হলো সিলেটের ওনারই বাড়ির পাশে কিন্তু মেডিকেল কলেজ, উনি যেখানে জন্ম সেই সিলেটের ইমনেরও সেখানে জন্ম, দাঁড়িয়াপাড়ায়, সিলেটের দাঁড়িয়াপাড়া শিকঘাট থানার আওতায়। ইমনেরও জন্ম ওখানে সেখানে। ডাক্তারকে বলা হলো ষড়যন্ত্রকারী এবং সত্য ঢাকার আড়াল করার ব্যাপার। তারপরেই তো সেটা ডিবি অফিসে গেল, তাই না? ডিবিতে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডিবি অফিসে আগে গেছে, আমি বলছি ডিবি না, এটা থানা থেকেই ডিবিতে আসছে। ডিবিতে থাকা অবস্থায় কিন্তু উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উনি আনুষ্ঠানিকভাবে অভিযোগ করলেন এবং তার ভিত্তিতে সিআইডিতে নেওয়া হলো। সিআইডিতে তদন্তটা হলো দীর্ঘ সময়, নানা রকম আপনাদেরকে প্রশ্ন করা হয়েছে, ইন্টারভিউ করা হয়েছে। একটু বলার সুযোগটা দেন। সেটার আউটকামটা কি ছিল, ফাইন্ডিংসটা কি ছিল? ফাইন্ডিংসে তো অনেক কিছু ছিল, সেটাতে আমি আসছি, কিন্তু আপনি আমাকে হচ্ছে আগে বুঝতে হবে যে স্টেপ বাই স্টেপ কি হলো। ফার্স্টে যখন ওনারা যদি সন্দেহ করতেন তাহলে ওনারা তাড়াতাড়ি লাশটা কেন দাফন করলেন? এটা একটা এক নাম্বার বড় ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমার কাছে কোনো কিছু যদি অস্বাভাবিক মনে হয় আমি কি সাথে সাথে সেটাকে নিয়ে দাফন করে ফেলবো? নো, আমি তো ওয়েট করব যে না আমার কাছে ভালো লাগছে না, এগুলো ঠিক নাই, এখনই পুলিশ ডাকো, এখনই এটা করো ওটা করো, যেটা যেটা দরকার ডক্টর আনো, সব কিছু করো। ওনাদের সামনে ওনাদের সিগনেচার ইজ এভরিওয়্যার। ইউডি মামলাতে আমার শ্বশুরের সিগনেচার, ওখানে আমার দেওরের সিগনেচার শাহরান চৌধুরীর, ওখানে আমার খালু শ্বশুরের সিগনেচার, ওখানে বাদল খন্দকার আমাদের ডিরেক্টর, জি ওনারও সিগনেচার আছেন। হ্যাঁ, এটা হচ্ছে সুরতহালে। এবং ঢাকা মেডিকেলে যেটা পোস্টমর্টম করলেন সেখানেও কিন্তু সিগনেচার মোটামুটি একই জনদের, ঠিক আছে? তো আপনি দেখতে পারবেন, ইউ ক্যান সি ইট। হ্যাঁ, এবং ঢাকা মেডিকেলের ওটার পরে ওরা তাড়াহুড়া করে সেদিন রাতেই নিয়ে চলে গেল এবং আমাকে বলল, আমার কাছে আমার শ্বশুর এসেছিল ইস্কাটনে, এসে আমাকে বলল যে তুমি আর, আমার কানের সামনে উনি এসে বলল তুমি এখন আমাদের সাথে যেও না, তোমার শাশুড়ি পাগলামি করছে। তোমার শাশুড়ি পাগলামি করছে, পাগলামি? হ্যাঁ, তো তোমাকে মারবে পরে, তোমার, হ্যাঁ তোমাকে উল্টা আমাকে, আসলে আমাদের কি বলবো, যখন আমি ওই বাসায় থাকতাম উনি আমাকে মেরেছিল। আপনি কতদিন ছিলেন ওই বাসায়? আমি ওই বাসায় ছিলাম ফেব্রুয়ারি টু অক্টোবর। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 8-9 মাস। 8-9 মাস। তো তখন আপনার আমি বলি গাজী মাজহারুল আনোয়ার আঙ্কেলের ছবি, স্নেহ ছবি শুটিং মৌসুমীর সাথে ইমনের চলছিল বান্দরবনে, ঠিক আছে? ওই ছবির সময় উনি আমার গায়ে হাত তুলেন।